শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলাদেশ এই অনুষ্ঠানে। স্টার নিউজের এই বিশেষ আয়োজনে আমরা চেষ্টা করি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডায়াসপোরা মেম্বারদের বাংলাদেশের সাথে কানেক্ট করতে। আমরা চাই সারা বিশ্বে যে 24 লাখের বেশি ডায়াসপোরা মেম্বার আছেন, যারা বাংলাদেশের সাথে ইকোনমি, ডেভেলপমেন্ট, অর্থনীতি কিংবা রাজনীতি প্রত্যেকটার সাথে যুক্ত হোক, এবং প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অর্থাৎ গ্লোবাল ডায়াসপোরাদেরকে কানেক্ট করতে। আজকে আমরা দুজন বিশেষ অতিথিকে পেয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান, সিইও অফ দ্য আশা গ্রুপ অফ কোম্পানিজ ইউএসএ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনি 3 দিনের জন্য বাংলাদেশে এসেছেন, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদেরকে পেয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর অনন্যা রায়হান, চেয়ারম্যান আইসোশাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার একটা লম্বা সময় ইউক্রেন, ইউএসএ, কানাডাতে কেটেছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে দর্শক আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব ডায়াসপোরা, ব্যবসা এবং বৈশ্বিক সংযোগ নিয়ে। এই অনুষ্ঠানের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করি সেটি নিয়ে একটা আদ্যপান্ত প্রতিবেদন দেখতে। সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই, এরপর আমরা বিস্তারিত আলোচনা যাব। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় প্রবাসীদের অবদান শুধু কি রেমিটেন্স? বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি উদ্যোক্তারা আজ আন্তর্জাতিক বাজারে সফলতার স্বাক্ষর রাখছেন। কিন্তু এই সফল ব্যবসায়ীরা যখন নিজ দেশে বিনিয়োগ করতে চান, তখন বাধা হয়ে ওঠে আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা। আলিউর রহমান যুক্তরাজ্যের রাজকীয় সম্মাননা অভিপ্রাপ্ত উদ্যোক্তা, বিশ্বজুড়ে যার ব্যবসায়িক নেটওয়ার্ক। তিনি একাধারে ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখছেন, আবার বিনিয়োগ বাড়াচ্ছেন মাতৃভূমিতেও। আলিউর রহমানের মতো হাজারো সফল ডায়াসপোরা উদ্যোক্তা এখন বাংলাদেশের জন্য কেবল অর্থপ্রেরক নন, বরং তারা হতে পারেন সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর বড় উৎস। কিন্তু বিদেশের স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশে অভ্যস্ত এই উদ্যোক্তাদের জন্য নিজ দেশের অভিজ্ঞতাটা সবসময় সুখকর হয় না। অ্যাকচুয়ালি ইউকে বিজনেস এখানে অনেক কিছু আমরা করতে পারি, ইনোভেশন, রিসার্চ, ডেভেলপমেন্ট, প্লাস কোয়ালিটি ইনোভেশন। এগুলা কিন্তু বাংলাদেশেও ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু, পার্টলি বিকজ ইনফ্রাস্ট্রাকচার এখানে ইজ নট দেয়ার। সো আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট এগুলা আই ওয়ান্ট টু ব্রিং টু বাংলাদেশ, আর এগুলা শেয়ার করার জন্য। তবে এই দ্বিধা কেবল ব্যক্তিগত নয়, এটি পদ্ধতিগত। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের এই বিশাল গ্লোবাল নেটওয়ার্ক এবং পুঁজিকে স্বাগত জানাতে হলে প্রয়োজন শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার। নীতিগত অনিশ্চয়তা, রাজনৈতিক অস্পষ্টতা কিভাবে বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করে তা নিয়ে কাজ করছেন উন্নয়ন গবেষকরা। তাদের মতে, প্রবাসীদের এই বিনিয়োগকে কেবল আবেগ দিয়ে বিচার করার সুযোগ নেই। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা তো আসলে এক ধরনের টেকনোলজি ট্রান্সফার। এটা আনতে কিন্তু আমাদের অনেক টাকা খরচ করতে হচ্ছে। সো আমরা যদি ডায়াসপোরাদেরকে এঙ্গেজ করতে পারি, ইনভলভ করতে পারি ফর পার্টিকুলারলি ইন ইনোভেশন অ্যান্ড কারেন্সি রিলেটেড যে ইস্যুগুলো, পার্টিকুলারলি এই যে ক্রিপ্টো কারেন্সিতে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ট্রানজিশনের দিকে কিন্তু আমরা যাচ্ছি, পেপার বেসড কারেন্সি থেকে ইন এ ক্রিপ্টো বেসড কারেন্সি। এই জায়গাগুলোতে আসলে আমাদের ডায়াসপোরা ক্যান প্লে ভেরি নলেজ বেসড লিডারশিপ রোল, যেটার গ্যাপ বাংলাদেশে আছে। 2026-এর জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবাসী বিনিয়োগকারীদের প্রধান চাওয়া এখন গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা ও আইনের শাসন, বিনিয়োগ বান্ধব পরিবেশ আর স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রবাসীদের এই বৈশ্বিক অভিজ্ঞতাই হতে পারে বাংলাদেশের উন্নত অর্থনীতিতে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার। কোন রাজনৈতিক দল আসছে, আবার 5 বছর পর নতুন যদি কোনো রাজনৈতিক দল আসে, ডায়াসপোরাকে আমরা যেরকম ভোট দেওয়া, যেরকম আমাদের সকল বাংলাদেশির অধিকার, বাংলাদেশে এসে ইনভেস্ট করা, বাংলাদেশে এসে কাজ করতে পারা, এটাও যেন হয় সব ডায়াসপোরার একদম নাগরিক অধিকার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। আপনার প্রতিবেদনটি দেখলেন, যেখানে আমরা চেষ্টা করেছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইউএসএতে আমাদের যারা ডায়াসপোরা মেম্বার আছেন তারা কিভাবে ব্যবসা করেন, কিভাবে তারা তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের ইনভেস্টমেন্ট নিয়ে ইউএসএর মতো জায়গায় তারা ব্যবসা করছেন এবং বাংলাদেশের সাথে সংযোগ ক্রিয়েট করছেন। একটু জানিয়ে নিতে চাই যে ইউএসএতে বর্তমানে প্রায় 6 থেকে 7 লাখেরও বেশি ডায়াসপোরা মেম্বার আছেন, এবং এই মেম্বাররা তারা কিন্তু তাদের মেধার পরিচয় দিয়ে ব্যবসার সাথে সাথে তারা সরকারি সেক্টরে কাজ করছেন, এমআইটি কিংবা স্ট্যানফোর্ড মতো বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করাচ্ছেন। একই সাথে আমরা দেখেছি ইউটিউব কিংবা গুগলের মতো প্রতিষ্ঠানে তারা কাজ করছেন, এবং এই মানুষগুলো যখন ওইখানে কাজ করছেন তারা আমরা দেখেছি তারা বাংলাদেশের সাথে একটা টান অনুভব করেন, এবং সেই প্রাণের টানের হলেও চেষ্টা করেন বাংলাদেশের সাথে যুক্ত করতে। এবং সেই যুক্ত থাকার জন্য আমরা এমন একজনকে মানুষ পেয়েছি, ইঞ্জিনিয়ার আকাশ রহমান। তিনি বাংলাদেশ থেকে 2013-14 সালে ইউএসএতে গিয়ে
চাকরি করার পর নিজেই এখন একটা বড় প্রতিষ্ঠান করেছেন এবং 3 থেকে 4টি খাতে আকাশ রহমান আপনি এখন কাজ করছেন, সেটা স্বাস্থ্য ইনস্টিটিউট, মিডিয়া এবং অন্যান্য জায়গায়, বা আপনি নিজে মুভিও বানান। তো আপনার জার্নিটা একটু শুনতে চাই, যে ডায়াসপোরা মেম্বার কিভাবে এই যে 13-14 সালে ইউএসএ যাওয়ার পরে কিভাবে আজকের আকাশ রহমান হয়ে উঠলেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্টার নিউজ। আসলে প্রত্যেকটা জার্নির পিছনে তো একটা কষ্ট থাকে, সেই কষ্টটা যদি আপনি মেধার সাথে মিল করে যান তাহলে ইউ হ্যাভ অ্যাচিভমেন্ট, আপনাকে অ্যাচিভমেন্টের জায়গায় যেতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন। আমার জার্নিটা আসলে একটু ব্যতিক্রম ছিল, যেহেতু আমি বাংলাদেশে বিজনেস করতাম, ওখানে আমেরিকাতে আমি 14 শেষের দিকে গিয়েছিলাম বিজনেসের ভিসাতেই। তারপরে যেহেতু বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা তো অবশ্যই ছিল, যেহেতু শর্ট টার্মের জন্য, বাট বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে আমাদের বিজনেসের এনভায়রনমেন্ট খুবই খারাপ অবস্থানে ছিল। আমি ডিরেক্টলি খারাপ কেন বললাম, কারণ হচ্ছে যে আপনারা এখন খুব ইজিলি কিন্তু মিডিয়া চালাচ্ছেন বা বিজনেস করছেন, বা 10 বছর আগে কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, বা 15 বছর আগে। তো আমি আবার ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, এটা রটগার্স ইউনিভার্সিটিতে, ওখানে পড়াশোনা শেষ করার পরে আমি চেষ্টা করেছিলাম আমার লাইনে জব করার জন্য। ওখানে একটা জিনিস জানা খুব জরুরি, যারা আমেরিকাতে যান, যে চিন্তা করে যে আমরা গেলেই মনে হয় একটা আপনি এখান থেকে ইভেন বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে গিয়েছেন, যে আপনি যদি ওয়ার্ক পারমিট না থাকে ওখানে, ইউ ক্যানট ওয়ার্ক, আপনি কোনো ইঞ্জিনিয়ারের জব পাবেন না, ইভেন আপনি একটা কোনো অফিসিয়াল জবও পাবেন না। আপনাকে করতে হবে লো জব, যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে রেস্টুরেন্টে, সাবওয়ে রেস্টুরেন্টে, বা যে কোনো গ্রোসারি শপে। সেখান থেকে ব্যবসায় কিভাবে মনোযোগ দিলেন? আমি যেহেতু আমার ক্রাইসিস ছিল, টাকা ইনকাম করতে হবে, আমার ফ্যামিলি বাংলাদেশে ছিল, তো আমি একটা সাবওয়ে রেস্টুরেন্ট বলে ওখানে জব শুরু করি। $7, আমরা অ্যাকচুয়ালি টাকা বলি সবসময়, তো $7 বেতনে জব করি। তো সেখান থেকে আমাকে মনে হয় 14 ডেজের পরে বের করে দিছে, যে ইউ আর ফায়ার্ড। তবে আমাদের যে কোম্পানির টি শার্ট দিয়েছিল, টি শার্টটা রেখে দিয়ে দিছে। তো ওই রেস্টুরেন্টে একজন ওয়েস্টিনের ম্যানেজার ছিলেন, বিদেশি। উনি আমাকে বলছিলেন যে মানে যখন আমাকে ব্রেড বানাতে দিত, আমি ব্রেডটা ঠিকমতো বানাতে পারতাম না, প্রডিউস করতে পারতাম না। উনি আমাকে সুন্দর একটা কথা বলছিল যে, মিস্টার রহমান, ইফ ইউ হ্যাভ 3 months সেভিংস, মানে তোমার যদি 3 মাসের টাকা থাকে আমেরিকায় চলার মতো, ইউ কুইট দিস জব। ওকে, তুমি যে লাইনে পড়াশোনা করছো একটু কষ্ট হবে, ওই লাইনে তুমি জব খুঁজো। ইন্সপায়ারিং। আকাশ রহমান, আপনি বলছিলেন যে আপনি 3 মাসে যদি সেভিংস থাকে, সেখান থেকে আস্তে আস্তে করে আমরা দেখছি আপনি ইউএসএ 3-4টা প্রতিষ্ঠান তৈরি করেছেন, এবং নানা সেক্টরে, বিশেষ করে আমি যদি নাম নিয়ে বলি, আশা সোসাইটি অ্যাডাল্ট ডে কেয়ার, আশা চ্যারিটি ফাউন্ডেশন, আশা গ্রুপ অফ কোম্পানিজ, আশা ইনস্টিটিউট, একই সাথে ওইখানে একটা টেলিভিশন চ্যানেল আপনি তৈরি করেছেন, এবং একটা উইকলি ম্যাগাজিন সাদা কালো, সেটাকে আপনি পরিচালনা করছেন, এবং আমরা দেখছি মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায় আপনার সম্প্রসারণ হয়েছে, এবং রিসেন্টলি আমরা দেখেছি আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আপনি পথচলা তৈরি করেছেন। একটু ছোট করে যদি বলেন যে কোথা থেকে শুরু করলেন, এই পর্যায়ে আস্তে আস্তে কিভাবে আসলেন? শুরুটা আসলে 2016 শেষের দিকে। আপনার এর মধ্যে তো অনেক কষ্ট করতে হয়েছে, জব করছি, অড জব করছি, বেশিরভাগই অড জব করতে হয়েছে। তো শুরুটা আমাদের আশা হোম কেয়ার দিয়ে। আশা হোম কেয়ারটা হচ্ছে যে এখানে যারা আমেরিকাতে এল্ডারলি থাকে, বয়স্ক, তাদেরকে সেবা করার জন্য আপনার ইউনিট লাইক HHA, হোম হেলথ এইড। তো ওই কোম্পানিটা হচ্ছে আমাদের আশা হোম কেয়ার। এটা সরাসরি গভর্নমেন্টের সাথে করতে হয়, যেটা নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে। আমরা এটা শুরু করি এমপ্লয়ি ছাড়াই। অ্যাকচুয়ালি মনে করেন যে মানুষ বলে না যে 500 টাকা পুঁজি নেয়, এরকম হতে পারে, বাট আমরা একজন তারপরে এমপ্লয়ি হায়ার করি। ওইখান থেকে আমাদের আর পিছনে আমরা তাকাইনি। এখন আমাদের ওই কোম্পানিতে প্রায় 1300-র মতো লোক কাজ করে, মানে 1300 কোম্পানি কাজ করেন। এবং মজার ব্যাপার, আমাদের অ্যাকচুয়ালি 11টা কোম্পানি আছে আশা গ্রুপের আন্ডারে। আমাদের রেস্টুরেন্টও আছে, আশা মাল্টিমিডিয়া, যেটা প্রোডাকশন হাউস, আমরা নাটক এবং মুভি প্রোডাকশন করছি বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা জয়েন্ট ভেঞ্চারে। এবং সেটার জন্য তো বোধহয় এখন বাংলাদেশে আপনি আছেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমাদের শুটিং ছিল থাইল্যান্ড, দুবাই, বাংলাদেশ হয়ে আমি কালকে ইন্ডিয়াতে যাব এই মুভির জন্য। তো এখানে কিন্তু 90% লোকই বাংলাদেশি কাজ করেন আমাদের। ওকে।
90% বললে ভুল হবে, আমাদের 98% বলতে পারেন বাংলাদেশ। এই 1200 হয়তো 1190 জনই বাংলাদেশি কাজ এবং এই করে। 1100 মানুষ কোনো না কোনো ভাবে কিন্তু বাংলাদেশের সাথে কানেক্টেড। এবং আমি একটা গবেষণা তথ্য শেয়ার করতে চাই, বাংলাদেশে যে রেমিটেন্স আছে এখন অন অ্যান অ্যাভারেজ 24 থেকে 26 বিলিয়ন ডলার, এর কিন্তু একটা বড় অংশ কিন্তু ডায়াসপোরা মেম্বাররা পাঠান। এবং ইউএসএ থেকে গত 4-5 বছরে আমরা অন অ্যান অ্যাভারেজ দেখেছি 2 থেকে 4 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স সিংহভাগটা ইউএসএ থেকে আসে। জি, তো আপনার কাছে আসবো একটু অনন্য রাহেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি আপনার দুজনের বাড়ি পাবনা, এটা ফরচুনেটলি কোইন্সিডেন্ট। পাবনা থেকে আপনি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করার পরে আপনি ইউক্রেনে পিএইচডি করেছেন এবং ইউএসএ তে আপনি অশোকা ফেলো আছেন এবং সাথে কানাডায় আপনি দেখেছেন জাপানের। আপনার পথ চলায় ডায়াসপোরাদের মুভমেন্ট, বাংলাদেশের অবস্থানটা কি দেখেছেন? ধন্যবাদ। প্রথমত একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশি কিংবা বাঙালি যদি বলি, প্রত্যেকেই খুবই উদ্ভাবনী ক্ষমতা আছে এবং রেজিলিয়েন্স একটা বড় আমাদের গুণ। এবং আমরা উদ্যোক্তা প্রবণ, মানে আমরা যে কোনো জায়গায় দিয়ে ইনোভেটিভলি নতুন কিছু করার চেষ্টা করি। সেটা আমি ইউক্রেনে যখন পড়াশোনা করেছি সেখানেও দেখেছি। আমি একটা খুব ইন্টারেস্টিং সময় ছিলাম, সোভিয়েত ইউনিয়ন ভাঙলো এবং স্বাধীন যে সমস্ত রাষ্ট্র যেগুলো প্রতিষ্ঠা হলো তার মধ্যে ইউক্রেনও একটা। তো ওইখানে যারা বাঙালি ছিলেন অনেকেই তখন এই ভাঙনের পরে যে একটি পুঁজিবাদী অর্থনীতির সূচনা হলো এবং সেখানে অনেকেই ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন। এবং আমি এটা মস্কোতেও দেখেছি এবং অনেকে এখনো স্থায়ীভাবে সেখানে আছেন এবং ব্যবসা করছেন এবং অনেকে বাংলাদেশ থেকে এখন যে ব্যবসা করছেন। কিন্তু সূচনা ছিল ব্যবসার ক্ষেত্রে যখন আপনি ইউএসএ, যেহেতু আপনি অশোকা ফেলো, আপনি ইউএসএ দেখার সুযোগ হয়েছে, কানাডায় আপনি গিয়েছেন, বাংলাদেশি ব্যবসায়ীরা লাইক হিম হাউ দে আর ডুইং এবং তাদের আগ্রহ বাংলাদেশকে নিয়ে কেমন দেখেছেন? আগ্রহ কিন্তু এটা একটা বলবো পার্মানেন্ট। সেটা ওখানে একজন বিজ্ঞানী, একজন শিক্ষক, একজন ব্যবসায়ী প্রত্যেকে চান যে বাংলাদেশের সঙ্গে কিছু একটা করতে এবং অনেকে কিন্তু করছেনও। আমি নিজেও নিউ জার্সি বেসড একটা সংগঠন আছে সিএলপি নামে, ডক্টর মোহাম্মদ ফারুক, উনি ওখানে ফুয়েল সেল নিয়ে গবেষণা করেছেন। পাশাপাশি বাংলাদেশে যারা বঞ্চিত শিশু তাদের জন্য কম্পিউটার লার্নিং এর কাজ শুরু করেন 2004 সালে। তো ওনার সঙ্গে আমি 20 বছরেরও বেশি কাজ করেছি এই বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো, ইংরেজি শেখানো, এগুলো নিয়ে। এবং সেখানে উনি যেটা করেছেন যে আরো যারা বাঙালি আছেন তাদেরকে সংযুক্ত করেছেন, তারা স্পন্সর করে স্কুলগুলোকে। তো এটা একটা উদ্যোগ। তারপর অনেকেই দেশে এসছেন বিজনেস করতে এবং আমি একটু স্টাডি করেছিলাম 2003 সালে। ওই সময়ে বাংলাদেশে প্রায় 500 পিএইচডি হোল্ডার বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়িয়েছেন। সেই সংখ্যা এখন আরো অনেক বেশি। তো সেই হিসাবে আমি বলবো যে প্রায় 2.5 দশক ধরে বিদেশে যারা গেছেন পড়াশোনা করতে কিংবা ব্যবসা করতে, তাদের অনেকেই দেশে চলে এসেছেন, যেমন আমার মতো আমিও চলে এসেছি। আবার অনেকে বিদেশে থেকে বাংলাদেশের সঙ্গে অনেক ব্যবসা সূচনা করেছেন। আপনার এটা ধরে আকাশ, আমার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার যে একটা প্রতিষ্ঠানে যে 12 থেকে 1300 মানুষ কাজ করে, সো এইখানে আপনি বলছিলেন বাংলাদেশকে মানুষদের সাথে কানেকশন করেন, বাংলাদেশের সাথে একটা কানেকশন ফিল করেন। কিভাবে বাংলাদেশের সাথে কানেকশনটা বিল্ড করছেন ইন টার্মস অফ পিপল, গেটিং পিপল দেয়ার, ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট? আপনি কি বাংলাদেশের সাথে কোনো ইনভেস্টমেন্ট ইস্যুতে কাজ করছেন? এখানে তো নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠান আছে। না, বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আমার যেটা প্রথম দায়িত্ব থাকে যে একজন বাংলাদেশি যেন আমার প্রতিষ্ঠানে কাজ করে। এই একজন করতে করতে কিন্তু আমাদের 1300 বাংলাদেশি আছেন এবং আমার এই জন্য একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, কারণ আমরা যদি কাজ করি গভর্নমেন্টের সাথে, ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে, ওদের সাথে তো 99% ইংলিশে কথা বলতে হয়, ইংলিশে ইমেল পাঠাতে হয়। তো এক্ষেত্রে আমাদের যে এক্সচেঞ্জ, মানে বাংলাদেশের এক্সচেঞ্জ আর ইউএস এক্সচেঞ্জ অনেক ডিফারেন্স। অনেক সময় আমাদের কথা বুঝে না, আমাদের কোনো সময় কমপ্লেন করে যে তোমার ম্যানেজার তো আমরা কি বলছি বুঝতে পারতেছে না। বুঝতে না পারলেও হি ইজ এ বাংলাদেশি, ঠিক আছে, আই ওন বাংলাদেশি, সব বাংলাদেশিরাই কাজ করবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে যদি আপনি একটা বাংলাদেশিকে হায়ার করেন, সে কিন্তু একদিকে জবটা পেলো, তার ইনকামটা সলিড থাকলো এবং সে টাকাটা কিন্তু বাংলাদেশেই পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যারা বাংলাদেশি জব করছেন তারাই কিন্তু পাঠাচ্ছেন। সেই দায়বদ্ধতা থেকেই আপনার আমার বাংলাদেশিদেরকে এমপ্লয়মেন্ট করা। আর সেকেন্ড হচ্ছে যে ইনভেস্টমেন্টের, আমার তো বাংলাদেশে অলরেডি 2টা কিন্তু অফিস চলছে, ঠিক আছে। আর রিসেন্টলি আমাদের যে নিউজ পেপারটা, এটাও বাংলাদেশ থেকে আমরা পাবলিশ করব খুব তাড়াতাড়ি। আর একটা জিনিস, যেহেতু বাংলাদেশের ট্রেড লাইসেন্স বলেন বা লিমিটেড কোম্পানি, এটা কিন্তু অনেক ডিফিকাল্টিস কাজ।
আচ্ছা, তাহলে ইউএস এর অভিজ্ঞতাটা একটু বলেন, ওইখানে ব্যবসা শুরু করতে কেমন মেধা, শ্রম বা সময়? আমাদের যেরকম একটা ট্রেড লাইসেন্স করতে 2-3-4 সপ্তাহ 2 মাসও লেগে যায়। না, আপনার অনেক টাকা ঘুষ দিতে হয়, বাংলায় বললাম আমি যেটা। আচ্ছা, কিন্তু আপনি আমেরিকাতে আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন যেটা, এটা ইট টেক্স 10 মিনিটস, 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম, যদি আপনি নলেজেবল হন। আমার যতগুলো বিজনেস, আমার টোটাল 11টা লাইসেন্স আছে আমেরিকাতে। এর মধ্যে আপনার লিকার লাইসেন্স আছে, টোবাকো লাইসেন্স আছে। আমি বিপি নর্থ আমেরিকার ডিলার, কানাডা এবং নর্থ আমেরিকা আমি গ্যাস বিক্রি করতে পারি, আমি ডিলার আছে আমার, ঠিক আছে। ওটার আমার পরীক্ষা দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, বাট কোনো ঘুষ দিতে হয়নি। ওকে। আমার ব্রিটিশ পেট্রোলিয়ামে আমাকে ওরা 128টা দেশের যাদের যেখানে যেখানে ওদের বিপির ডিলারশিপ আছে, প্রত্যেকটা জায়গায় আমার ব্যাকগ্রাউন্ড চেক করছে শুধু, আচ্ছা, যে আমি কোথাও। সেটাও তো টেকনোলজিকে ইউজ করে খুব দ্রুত সহজে। হ্যাঁ করছে, কিন্তু আমার এমডি রহমান তো 128 জন এমডি রহমান পাওয়া গেছে, আচ্ছা, এর মধ্যে 2 জন একই ডেট অফ বার্থ। ওকে। তো এই জন্য আমার একটু ডিলে হয়েছিল ডিলারশিপটা নেওয়ার জন্য। যেটা বললেন ট্রেড লাইসেন্সের কথা, আমি ট্রেড লাইসেন্স আমি নিজে করেছি, 10 মিনিট লাগছে, $210 খরচ হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে। এছাড়া আমার আর কোনো হ্যাসেল পোহাইতে হয়নি। তারপরে আই স্টার্ট মাই ওন লাইসেন্স, আই স্টার্ট মাই ওন বিজনেস, এবং কাউকে 10 টাকাও দিতে হয়নি যে আমি যা সিটি কর্পোরেশন অফিসে বা মেয়রের অফিসে গিয়ে ট্রেড লাইসেন্সের জন্য বা লাইসেন্সের জন্য। আপনি আমাদের শ্বশুরের আগে বলছিলেন যে বাংলাদেশে এইটা করতে গিয়ে কত হ্যাসেল পোহাইতে, আপনার ব্যাংকে গিয়ে বসে থাকতো। এই কথাটাও যদি একটু অ্যাড করেন, বিকজ আমাদের এই শোটার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই যে বেস্ট প্র্যাকটিস অফ ডায়াসপোরা মেম্বার ডুইং অ্যাব্রোড, হোয়াই নট ইন বাংলাদেশ অলসো মেকিং দোজ কানেকশনস, বিল্ডিং দ্য ব্রিজেস। না, আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই অনুষ্ঠানের মেইন পয়েন্ট এটাও থাকা দরকার যে আমার আসাম এলডামিডিয়া একটা প্রোডাকশন হাউস, ঠিক আছে, আমরা মুভি প্রোডাকশন করছি, ওটা ইউএসএ বেসড। কিন্তু যখন বাংলাদেশি হিসাবে আমি প্রডিউস করতে যাচ্ছি, এখানে আমি ব্যাংকের অ্যাকাউন্ট করছি, কিন্তু ওই ব্যাংক নাকি আমার অফিস ভেরিফাই করবে, সেটা এখন পর্যন্ত 3 মাস না 6 মাস হয়ে গেল। আমার ম্যানেজার আছে বাইরে বসা, ওকে আমি সমস্ত অ্যাক্সেস দিয়ে গেছি। 6 মাস? হ্যাঁ, এখন পর্যন্ত ব্যাংকিং এটা হয়নি। তো বলছে একবার ডিস্ট্রিবিউটরশিপ নিতে হবে, আর একটা মনে হয় বলতেছিল যে আপনার এখানে মুভি যদি বানান কোন কোন দলের সাথে যেন আপনাকে সংযুক্ত হতে হয়, ডিরেক্টর অ্যাসোসিয়েশন আছে, প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে। এখন ভাই আমি টাকা ইনভেস্ট করব, এখন আমি আসছি 4 দিনের জন্য, আমি যদি এই 4 জায়গায় যেই তাহলে তো সারাদিন আমি কোনো কাজ করতে পারবো না। আমার মনে হয় এই জায়গাটা গভর্নমেন্টের আপনাদের মাধ্যমে জানা উচিত যে একজন বিদেশি যে আমি এসছি ভাই, আমার কাছে বৈধ ডলার নিয়ে এসছি, এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দেওয়া, তা আমি এখানে ব্যাংকে যাব, অ্যাকাউন্ট করব, আমার ট্রেড লাইসেন্স করে দিবে, আমি ব্যবসা শুরু করব। আপনার কথা ডক্টর রায়হান, আপনি একজন ইকোনমিস্ট। এই যে আমরা বলি যে ডুইং বিজনেস এবং আপনার ইকোনমিক্স টার্মে, সো এই ডিফিকাল্টিস এই 2026 সালে এসেও বাংলাদেশে ওনার মতো ব্যবসায়ী যিনি আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চান, তাকে কেন এই সমস্যাটা পোহাইতে হবে? আসলে প্রবলেমটা কিন্তু শুধু প্রবাসী বাংলাদেশিদের না, যে কোনো বিদেশি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি যখন বাংলাদেশে আসছেন বিনিয়োগ করতে, ব্যবসা করতে, কারণ বাংলাদেশের বাজারটা তো বড়, কিন্তু সে যে সমস্ত বাধার সম্মুখীন হয় সেটার কারণে কিন্তু একসময় সে বিনিয়োগের চিন্তা থেকে বের হয়ে ফেরত যায়। এবং বিডার যে সাম্প্রতিক যে উদ্যোগগুলো আমরা দেখেছি, তাদের উদ্যোগ দেখে মনে হয়েছে যে বাংলাদেশের সমস্যা হলো ব্র্যান্ডিংয়ে, বাংলাদেশকে ভালো মতো ব্র্যান্ডিং করতে হবে। আমার কাছে মনে হয় ব্র্যান্ডিংটা সমস্যা না। বাংলাদেশে বড় মার্কেট, এখানে বিদেশিরা আসবে বিনিয়োগ করতে, বিদেশি বলতে বাংলাদেশিরাও আসবেন যারা বিদেশে আছেন, কিন্তু আমরা তাদেরকে একটা স্মুথ কোনো বিজনেস করার পরিবেশ দিতে পারছি না। ট্রেড লাইসেন্স তো একটি বিষয়, ট্রেড লাইসেন্স, তারপরে বিভিন্ন দপ্তরের পারমিশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রফিট করার পরে প্রফিটটা আবার ফেরত নিয়ে যাওয়া বিদেশে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি সমস্যা। যারা এখানে কারখানা স্থাপন করতে যাচ্ছেন, সেখানে জমি পাওয়া, গ্যাসের কানেকশন পাওয়া, পানির সংযোগ পাওয়া, সবগুলো পেতেই যে সময় চলে যায়, তার ফলে একটা ব্যবসা করে এখানে ভায়াবল করা অনেক সময় দুরূহ হয়ে যায়। এবং এই আলোচনা আমরা আরো ইনডেপথে আসবো। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। ছোট্ট একটু বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আমাদের সাথেই থাকবেন। ধরেন একটা ব্যবসা শুরু করলেন আপনি ইউএসএ, আপনার ইকোসিস্টেম কতটা সাপোর্ট করে বা করে না সেই জায়গাটা যদি একটু শেয়ার করেন, এবং সিমিলারলি বাংলাদেশে যদি সেই ব্যবসাটাই আমাদেরকে করতে হয় বা আপনি করতে আসেন, সেক্ষেত্রে অভিজ্ঞতাটা আসলে কি? আমি তো একটা এক্সাম্পল দিলাম যে আশা মাল্টিমিডিয়া যেটা প্রোডাকশন হাউস, ওটা করতে তো কোনো কিছুই লাগে না। ইভেন গভর্নমেন্টে আপনি যদি শুটিং এর পারমিশন দিয়ে দেন, জাস্ট অনলাইনে আপনি ফিল আপ করবেন, ওরা রাস্তা ক্লিয়ার করে দিবে, ওদের দায়িত্ব থাকবে যে এই রাস্তা। আপনাদের আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। আকাশ রহমান, আপনার কাছে একটু আবার আসতে চাই।
আমরা তো এতক্ষণ আপনার চ্যালেঞ্জগুলো দেখলাম, সেটা ট্রেড লাইসেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়। ধরেন একটা ব্যবসা শুরু করলেন আপনি ইউএসএতে, আপনার ইকোসিস্টেম কতটা সাপোর্ট করে বা করে না সেই জায়গাটা যদি একটু শেয়ার করেন, এবং সিমিলারলি বাংলাদেশে যদি সেই ব্যবসাটাই আমাদেরকে করতে হয় বা আপনি করতে আসেন, সেক্ষেত্রে অভিজ্ঞতাটা আসলে কি? আমি তো একটা এক্সাম্পল দিলাম যে আশা মাল্টিমিডিয়া, যেটা প্রোডাকশন হাউস, ওটা করতে তো কোনো কিছুই লাগে না। ইভেন গভর্নমেন্টে আপনি যদি শুটিংয়ের পারমিশন দিয়ে দেন, জাস্ট অনলাইনে আপনি ফিল আপ করবেন, ওরা রাস্তা ক্লিয়ার করে দিবে ওই দিনের জন্য। ওখানে ওদের দায়িত্ব থাকবে যে এই রাস্তায় গাড়ি পার্ক করার নিষেধ, যেহেতু শুটিং থাকবে। এটা কিন্তু ইউ ক্যান ডান উইথ অনলাইন, এবং কোনো আপনার কোনো পেমেন্ট বা টাকা পয়সা কিছুই না। আর যেটা হচ্ছে আপনার ইকোসিস্টেম, যেমন আমাদের আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল একটা একদম ব্র্যান্ড নিউ হচ্ছে। আপনাকে একটা জিনিস করতে হবে, এনশিওর করতে হবে যে আপনি যে ম্যাটেরিয়ালসগুলো, বিল্ডিং ম্যাটেরিয়ালস লাগিয়েছেন, এটা 100% অ্যাকুরেট, যেটা বিল্ডিং কোড অনুযায়ী। আপনি যেমন ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার সিস্টেম, যেটা ফায়ার প্যানেল, এগুলো ওদের কোড অনুযায়ী। এবং এনশিওর করতে হবে যে ইলেকট্রিক লাইনের যে ওদের কেবলটা দেওয়া, যে কত গেজের কেবল আপনি এটা দিয়েছেন, এটা দেওয়ার পর প্রথমত আপনি ট্রেড লাইসেন্স করলেন অনলাইনে, বিল্ডিং করলেন, কনস্ট্রাকশন হয়ে গেল, ইলেকট্রিক লাইন হয়ে গেল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসে আপনাকে ইন্সপেকশন করবে, এবং ওই ডেটটা আপনি অনলাইনে পাবেন। যে বাংলাদেশের মতো ঘুষ চায় না তো? না না, ঘুষ না, ওদের গভর্নমেন্টের সবচেয়ে, আমার তো সব প্রতিষ্ঠানই গভর্নমেন্ট রিলেটেড, ডে কেয়ার বলুন, ওটা 100% গভর্নমেন্ট মনিটর করে। ওরা ইন্সপেকশন আসলে পরে দে উইল নট টেক এ সিঙ্গেল ওয়াটার, ওকে, একটা পানি নেবেন। এবং ওরা বলে যে আমরা অনেক সময় বলি যে অনেক সময় তোমরা এশিয়ান ফুড লাভ করো কিনা, আমরা বিরিয়ানি দিব কিনা স্পাইসি, বলে যে নো, আই লাভ, বাট আমি এটা নিতে পারবো না, কারণ জাস্টিস কমপ্লায়েন্সের যে মেকানিজম সেটা যদি ম্যাচ করে, দে উইল অ্যাক্ট ইমিডিয়েটলি। ইমিডিয়েট অনলাইনে দিয়ে দিবে, অনলাইনে সার্টিফিকেট আসবে, ওই সার্টিফিকেটটা আপনি ওয়ালে হ্যাং করবেন, আপনি রেস্টুরেন্ট চালু করে দেবেন। গ্যাসের লাইনে সেম, বাট ওই যে ওরা এসে আপনাকে ইন্সপেকশন করবে, ইন্সপেকশন আপনি পাস করতেই হবে। সে বাংলাদেশিরা অনেক সময় আমরা চেষ্টা করি ওকে কিছুটা 90% করি, যেটা আমাদের ব্লাড বলেন, যেটা চলে গেছে আমেরিকাতে, যে কিছুটা যদি গোজামিল দেওয়া যায় কিনা, বাট না, আপনাকে 100% প্রডিউস করবেন, 100% অ্যাকুরেট করবেন, উইদিন এ ডে ইউ উইল গেট অল পারমিশন। কম্পেয়ার টু বাংলাদেশ? আচ্ছা, বাংলাদেশে যদি আসি, ডক্টর স্যার আছেন এখানে, আমি রেসপেক্টের দিক থেকে বলছি, আমি উত্তরাতে আমার 2টা অফিস, মিরপুরে একটা অফিস, মিরপুরে আমার অ্যাকচুয়ালি টিভির অফিস। তো ওখানে আমি একটা ট্রেড লাইসেন্স করতে দিছি ম্যানেজারের কাছে, টাকা দেওয়া হয়েছে, বলছে 3 থেকে 4 সপ্তাহ লাগবে সিটি কর্পোরেশন। ওকে, গেল, ওটাও এখন পর্যন্ত হয়নি। ওটা নিয়ে আমি ব্যাংকে গেছি, ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছে যে তোমার জায়গাটা ভেরিফাই করবে। ভাই, আপনি তো গুগল করলেও দেখতে পারেন এত নম্বর সেক্টরে ওই বিল্ডিংটা আছে কি না। আর মেইন কথা, আমাদের তো কাগজপত্র সব সলিড আমরা দিয়েছি, টাকাও তো আপনাকে দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমি ব্যাংকিং ইয়েটা পাইনি। আবার নিউজ পেপারের যেটা আপনার পারমিশনের কথাটা আসছে, সেটা তো অনেক বড় লেন্দি প্রসেস, যে আপনি একটা নিউজ পেপার বের করবেন, তথ্য মন্ত্রণালয় এখন তো কেউ বসেই না। এটাই কখনো ডিমোটিভেটেড ফিল করেন বা আপনার মতো তো অনেক? 100%। মনে করেন আমার একটা কোম্পানি ছিল বাংলাদেশে 7BD নামে, ফুড ডেলিভারি, যেমন ফুড পান্ডা, উবার ইট যখন চলে যায়, আমি কিনে রাখছিলাম। ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট। আমার একসময় বিরক্ত হয়ে চলে গেছে। মনে করেন ট্যাক্স দেওয়াটা, আমাদের ট্যাক্স দেওয়া কিন্তু খুব ইজি। আপনি বিজনেস ট্যাক্স হলে পরে আপনি একজন সিপিএ দরকার, যেহেতু আমাদের ইটস এ 200 বা 300 মিলিয়ন ডলার আমাদেরকে ইয়ারলি টার্ন ওভার ট্যাক্স দেখাইতে হয়। যাদের মনে করেন আপনি একটা ছোট বিজনেস করেন, ইটস এ অনলাইন 10 মিনিটস ইউ উইল গিভ দ্য ট্যাক্স রিটার্ন। কেউ আপনাকে কোনো বদার করবে না, এক্সট্রা টাকা দিতে হবে না, সিপিএ দরকার হবে না কিছু। আপনি অনলাইনে সাবমিট করবেন, আপনার ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিয়ে দিবেন, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই এর সাথে ম্যাচ করে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, একদিনে আপনার। এক্স্যাক্টলি। আর এখানে আমি একটু আপনাকে অ্যাড করে দেই, আমার এখানে ভ্যাট দেওয়া দেরি হয়েছিল ওই 7BDতে, 70,000 টাকার মতো ভ্যাট আসছিল। তারা আমার ম্যানেজার কাছে 2 লাখ টাকা চাইছিল, তেজগা, আমি বলে দিলাম, ঠিক আছে। তাই আমি বলছি বাংলাদেশে বিজনেস করবো, তুমি টাকা দেওয়ার দরকার। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। কোম্পানি কিন্তু আমি ঘুরাই ফেলছি। ডক্টর আনোয়ার, আপনি শুনছিলেন কিভাবে 70,000 টাকা থেকে লাখে পৌঁছা যায়, এবং আমরা এই 2026 সালে এসে যখন বলছি যে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন, আমরা ভালো ডুইং বিজনেসের জায়গায় হাঁটি হাঁটি পা করে আগাচ্ছি, ওনার যে অভিজ্ঞতা, কি বলবেন এবং এটা সমাধান কি? এখানে আমার মনে হয় একটু, যেহেতু প্রবাসীদের নিয়ে আমরা কথা বলছি, 2টা জিনিস প্রয়োজন আসলে। একটা হলো রিকগনিশন, সাথে যদি সম্ভব হয়, প্রয়োজন নয় কিন্তু, যদি ইউএস এর মতো বাংলাদেশেও কেউ ব্যবসা ওপেন করা এবং ব্যবসা চালাতে পারে পারমিশন নিয়ে,
ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে যদি দ্রুত হয়, তাহলে তাদের কিন্তু এক্সট্রা কোনো চাওয়া পাওয়া নাই, সেটা প্রবাসী হোক কিংবা কোনো বিদেশি বিনিয়োগকারীদেরই হোক। কিন্তু একটা রিকগনিশন যদি থাকে তাহলে উৎসাহটা বাড়ে। কারণ যে সংখ্যাটা আপনি বললেন 6 লাখ 7 লাখ ইউএসএ আছেন, তাদের যদি 10%ও বাংলাদেশে, অনেকে কিন্তু এসছেন বাংলাদেশে। আমি আপনাকে একটা গবেষণার হিসাব বলছি, এটা আইওএম এর একটি গবেষণা। সেখানে বলছে ইউনাইটেড স্টেটসে বাংলাদেশি পোটেনশিয়াল ইনভেস্টর আছে 70 থেকে 75 হাজার লাইক পারসন হিম, এবং 70 থেকে 75 হাজার সংখ্যাটা কিন্তু কম না, অনেক। আপনি তো পুরো ঢাকা শহর চেঞ্জ করে দিতে পারেন। এবং এইটা কিন্তু আমরা, উনি যে অভিজ্ঞতাটা বললেন সেয়ালয় কিন্তু তাদেরকে আমরা, এটা আমি মনে হয় না যে 2000 বা 3000 কেউ ট্যাপ ইন করা পারছি। মানে আমাদের এই মুহূর্তে 500+ মার্কিন বাংলাদেশি ব্যবসায়ী আছে এই মুহূর্তে, কিন্তু সেটা 5000-এ নিতে পারলেও তো যথেষ্ট। 70 থেকে 75 হাজার বলছে ডেটা। এক্স্যাক্টলি। তো সেটা করতে গেলে রিকগনিশন দেওয়া দরকার। রিকগনিশন কিন্তু দেওয়ার চেষ্টা হয়েছে। ওকে, যেমন বাংলাদেশে কয়েকটি ব্যাংক হয়েছে দেখবেন, যেগুলো প্রবাসীরা এখানে বিনিয়োগ করেছেন। যৌথ মালিকানায় ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, এবং আরো অনেক প্রতিষ্ঠানই আছে। কিন্তু তাদের যে রেজিলিয়েন্সটা হয়তো একটু বেশি বললে এত ঝামেলার মধ্যে তারা ব্যবসা করছেন। কিন্তু যারা ওই ঝামেলা পোহাতে চান না এবং যাদের সাইজ অফ বিজনেস বড়, তাদেরকে আনতে গেলে রিকগনিশনের পাশাপাশি যদি ইনসেন্টিভ কোনো দেওয়া যায়, যে বাংলাদেশি আমেরিকান যদি বাংলাদেশে আসেন কিংবা যে কোনো বাংলাদেশি যারা বিদেশে থাকেন তারা যদি ব্যবসা করতে থাকেন, ট্যাক্স ইনসেন্টিভ পাবেন, সেটা একটা দিক। কিন্তু ট্যাক্স ইনসেন্টিভের থেকেও বড় ইনসেন্টিভ হবে ব্যবসা করতে থাকলে হ্যাসেল ফ্রি ব্যবসা করতে পারবে। ওনরা কিন্তু 2% 5% সেটা ইনসেন্টিভ দিল কিনা, সেটা তো ইনসেন্টিভ তো আমি চাচ্ছি না। এক্স্যাক্টলি, ইনসেন্টিভ আমার দরকার হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দেই আপনার দুবাইয়ের কথা, দুবাইয়ে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তার ট্যাক্স ফ্রি, রাইট। এবং ওরা ইনফ্রাস্ট্রাকচার, ওদের একটা বড় জিনিস হচ্ছে তুমি 30% গভর্নমেন্টের কাছে জমা রাখবা, যাতে তোমার ব্যবসায় সিকিউরিটির জন্য, যে নট দ্যাট যে আমরা টাকাটা নিচ্ছি, তুমি যদি কখনো ব্যাংক্রাপসি করো বা তোমার এমপ্লয়িকে তুমি বেতন দিতে না পারো, ওই 30% টাকা থেকে আমরা তোমার ব্যবসাটাকে আমরা রান করে নেব। তো আপনি স্টার নিউজের মাধ্যমে মনে করেন, আমাকে যদি কোনো গভর্নমেন্ট এজেন্সি বলে যে তোমার এই ফ্যাসিলিটিস দিব, তুমি এখানে $5 মিলিয়ন ইনভেস্ট করবো, আমি কালকে ইনভেস্ট করবো, জানো, গ্যারান্টিটা চাচ্ছি যে আমার নিজের সিকিউরিটি, ঠিক আছে, যে আমি এখানে আসলে পরে আমার সাথে ফুল টাইম লোক থাকতে হয়, আমার নিজের বডির সিকিউরিটি কিন্তু নাই, ঠিক আছে। আমাকে বাসা থেকে, আমি রেডিসনে, আমার উত্তরাতে 2টা ফ্ল্যাট আছে, আমি উঠছি রেডিসনে। কারণ হচ্ছে যে ইলেকট্রিসিটির একটা ব্যাপার থাকে, যেটা আপনার এখন আবার মেইন হচ্ছে যে 3টা পর্যন্ত গ্যাস থাকে না। আপনি রান্না করবে কোথায়? 3টার পরে কি আমাদের মা বোনরা যাবে রান্না করার জন্য? সেজন্য কিন্তু আমরা বাধ্য হয়ে, আপনার কথা দ্বারা আকাশ রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা রিসেন্টলি দেখলাম যে বেবজা কিংবা বিডা 4-5টা প্রতিষ্ঠান যারা ফরেন বিনিয়োগ নিয়ে কাছে, তাদের একীভূত করা হয়েছে। এবং আশিক চৌধুরী, ওনাকে হয়তো আমরা আরেকটা শোতে একটু আমন্ত্রণ জানাবো। ওইখানে নিজেও উনি অ্যানালাইসিস করে দেখেছেন আমাদের যে ব্যবসা করা দীর্ঘসূত্রিতা, মানি ইজ নট আ প্রবলেম for the like person him. The problem is doing the business here and handling all of the legalities and other process. এই সরকারের এই ট্রান্সপারেন্সি কিংবা টেকনোলজি ইউজ করে এটাকে কিভাবে সহজ করা যায়, বা এই সময়ে সেটা তো বলার অপেক্ষা রাখে না, যেখানে বিশ্ব দৌড়াচ্ছে 200 কিলোমিটার বেগে, আমরা হয়তো 5 কিলোমিটার বেগে দৌড়াতে পারছি না। এখানে চ্যালেঞ্জটা কি, যে রিইনভেন্টিং দ্য হুইল দরকার নাই। কারণ এই সিস্টেমটা পৃথিবীর অনেক দেশে চালু আছে, যে কিভাবে ব্যবসা নিবন্ধন হবে, কিভাবে ট্যাক্স দিবে, কিভাবে বিভিন্ন লাইসেন্স কিংবা পারমিশন নেবে, সেটা শুধু একটা ভালো অনুকরণ দরকার বাংলাদেশের কনটেক্সটকে বিবেচনা করে। এবং এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে সরকারি যে বিভিন্ন মন্ত্রণালয় কিংবা বিভাগ রয়েছে, তাদের মধ্যে আন্তঃসমন্বয়ের ঘাটতি। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারছে না। সেই হিসাবে এই বেবজা বিডার যে সমন্বয় করে একীভূত করার, সেটা ঠিক আছে, কিন্তু তার পেছনে দিয়ে প্রতিষ্ঠানগুলো, ওয়াসা থেকে শুরু করে তিতাস গ্যাস থেকে শুরু করে, এই প্রতিষ্ঠানের মধ্যে যদি সমন্বয় না হয়, শুধু উপরের দিকে সমন্বয় করে, কিন্তু আসলে যেমন আমরা একটা ওয়ান স্টপ সলিউশন বা সেন্টার বা সার্ভিস টাইপের একটা এই ধরনের ইনিশিয়েটিভ আমরা ইন্ডিয়ায় দেখেছি, ইভেন থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়নায় দেখেছি। বিশেষ করে যারা ডায়াসপোরা, তারা যাদের মাথায় জ্ঞান আছে এবং পকেটে টাকা আছে, এই দুই ধরনের মানুষকে অ্যাটাক করার জন্য তারা ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করে, যাতে করে ভাই তুমি কোনো ধরনের সমস্যায় না পারো। এইটা সমস্যা কি বাংলাদেশে না করার পেছনে? বা আমি এখানে একটা জিনিস অ্যাড করি, যারা আপনার আমরা
বাংলাদেশ হিসেবে ইউএসএতে বিজনেস করি। বিজনেসের ক্ষেত্রে যদি আপনি মনে করেন সে 10 জন বাংলাদেশি ভালো বিজনেস করে, তার মধ্যে আমাদেরকে আসতে হবে বা আমাদেরকে নাম আনতে হবে। এখন লাস্ট 10 ইয়ার্সে কিন্তু বা 5 ইয়ার্সে আমি যে বিজনেস করি, বাংলাদেশি গভর্নমেন্ট থেকে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রপোজ করা হয়নি বা কোনো ধরনের খবর নেওয়া হয়নি। আমি পড়াশোনা করছি নিউ জার্সি রডগার্স ইউনিভার্সিটিতে। ওখানে আমি দেখছি যে যারা ইন্ডিয়ান বিজনেসম্যান, ওরা গভর্নমেন্ট থেকে সবসময় গভর্নমেন্টের সাথে টাচ থাকে। যে কোনো অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান হোক, গভর্নমেন্টের বেসরকারি, দে আর সো কানেক্টেড। ওরা কানেক্টেড শুধু না, ওরা ইনসেন্টিভের চিন্তা না, ওদেরকে ওই লোককে অ্যাজ এ গ্র্যাব করার জন্য তারা 3 অ্যাঙ্গেল থেকে ধরে রাখে যে ভাই তুমি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট যাই করো, আমার কিছু হলেও একটা। আপনি ইন্ডিয়া অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়ান এয়ারপোর্টে যান, ঢাকা এয়ারপোর্টের কথা বাদ দিলাম, আপনি যান, আপনি এই ডিফারেন্সটা পাবেন যে পাশের কান্ট্রি ওটা ডেভেলপমেন্ট, অন্যান্য কান্ট্রির কথা আমি বাদই দিলাম। আর একটা জিনিস যেটা আপনাদের কনসুলেট সেবা যেসব দেশে আছে, আমি একটা জিনিস বলবো স্টার নিউজের মাধ্যমে, এটা যদি এটা টপিক্সের মধ্যে না, টপিক্স হচ্ছে যে বাংলাদেশি যে মানুষগুলো কষ্ট করে রেমিটেন্সটা পাঠায়, ওরা কি করে, কি খায়, কিভাবে থাকে, এটা কিন্তু তদারকি করার জন্য কনসুলেট জেনারেল নট যে আমি এখানে পলিটিক্যাল একজনকে পোস্ট করে দিলাম দুবাইয়ের কনসুলেট জেনারেল সে স্যুটটাই পরে ঘুরলো আর বড় বড় মুভি দেখে বেরোলো। তাকে তো রাখা হয়েছে যদি কোনো সমস্যায় পড়ে, কোনো সম্ভাবনা আপনি কি এগুলো করার, কোঅর্ডিনেট করা, সলভ করার জন্য। দুবাই এয়ারপোর্টে গিয়েছেন, আপনি গিয়েছেন, আপনি দেখবেন যে দুবাই এয়ারপোর্টের 90% ক্লিনার হচ্ছে বাংলাদেশি। এবং আমরা দুবাইতে একটা হোটেলে ছিলাম বুর্জ আল আরবে, ওরা বিশ্বাস করে না যে এটা আমি আমার পকেটের টাকা দিয়ে থাকতেছি। তুমি বাংলাদেশি শিওর? তোমার কোম্পানি পাঠাইছে 3 কোশ্চেন্স। ফার্স্ট হচ্ছে তুমি কি বাংলাদেশি শিওর, সেকেন্ড হচ্ছে তোমার এই তুমি যেখানে জব করো সেখান থেকে কি তোমাকে পাঠাইছে। আমি মানে বুঝতে পারিনি আসলে কেন এই কথাটা, মানে ওরা বাংলাদেশি যে বুর্জ আল আরবে থাকবে এটা ওরা এক্সপেক্ট করে না। বাংলাদেশি আসলে পরে ওই রেস্টুরেন্ট ক্লিন করতে হবে এবং এয়ারপোর্ট ক্লিন করতে হবে। এইটা কি আমার কনসুলেট জেনারেল দেখে এবং না? যে কথাটাই আসে যে ব্র্যান্ডিং বাংলাদেশটা ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে, বিজনেস অ্যাঙ্গেলে, দ্য পারসন লাইক ইউ উই শুড রিকগনাইজ ইউ, যেটা অনন্য আপনিও বলছিলেন। সো এই জায়গাটায় কনসুলেট জেনারেল কথা বলছিলেন যে আমরা দেখলাম গত নভেম্বরেও যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সব দলবল নিয়ে যখন জেনারেল অ্যাসেম্বলির সময় একটা ডায়াসপোরা কনফারেন্স করেছেন ইউএসএ তে, এবং সেখানেও কিন্তু আমরা যে ডিসকাশনগুলো করেছি কিছুটা ডিসকাশন এসছে। তা আপনি জানি না সেই প্রোগ্রামটা আপনি গিয়েছেন কিনা। লিংকটা আমার কাছে আছে সবকিছু, কারণ লাস্ট 7 ইয়ার্সে যে গভর্নমেন্টের হেড যায় এই একই আলোচনা হয়। আচ্ছা, পুরো একটা প্লেন ভরে যায়, তারা আমাদেরকে ডাকে কে কে বিজনেস করে, বাট ওখানে আমার রেজিস্ট্রেশন আছে, আমি যাইনি। কেন ঠিক আছে, যাইনি কারণ ওখানে আমি যা কি বলবো আসলে, মানে একই ঢোল। এখন মনে করেন আমি আশা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, এমডি, ফাউন্ডার, ঠিক আছে, আমার 1300 লোক কাজ করে। এখন ওখানে একজন আছে যে হয়তো পলিটিক্যালি তার সাথে সে হয়তো সে একটা রেস্টুরেন্টের ম্যানেজার, সে ঠিক আছে, সে বা রেস্টুরেন্টের একটা মালিকই, আমি কোনো কারো ডিজাইনার করছি, বাট ওর রিকগনিশন আমার রিকগনিশনের চেয়ে বেশি, কারণ ওর পলিটিক্যাল লেভেল আছে ওখানে। এটা কিন্তু একদম ট্রু স্যার, আপনি যদি এই জিনিসটা পয়েন্ট আউট করেন। তো আমি চিন্তা করছি যে আমি যেখানে 1300 লোকের রিপ্রেজেন্ট করি, 11টা কোম্পানি রিপ্রেজেন্ট করি, আমার সাথে যদি সেম আপনি ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে সেম রিকগনাইজ, সেম সামনে বসে আপনি তাকেই করেন, সেখানে আমরা মনে হয় না যে একটা কথা বলি ভ্যালু ফর মানি। একটু অ্যাড করতে পারি যদি এখানে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সরকারের আমলে প্রবাসীদেরকে নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে যে উদ্যোগের সুবিধাগুলো নিয়েছেন এমন কিছু প্রবাসী যারা প্রবাসীদেরও বদনাম তৈরি করেছে। এখনো করছেন। হ্যাঁ, জেনুইন যারা ধরুন ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা কিংবা বিজ্ঞানী, তারা সাধারণত একটু শায় হন কিংবা এরকম নিজের প্রচার করতে পছন্দ করেন না। তো কনসুলেটের কাজ হচ্ছে জেনুইন মানুষদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আনার জন্য উদ্যোগ নেওয়া। আমরা মনে এই জায়গায়, এবং আমি চায়নার একটা এক্সাম্পল দিতে চাই। চায়না রিসেন্ট যে ফরেন পলিসি এবং ডায়াসপোরা যে পলিসি, তাদের একটা বড় পলিসি, ওদের ডায়াসপোরা মেম্বার যারা পার্টিকুলারলি ধনী দেশগুলো ভালো করছে, সে যদি 15 টাকা স্যালারি পায় কথার কথা, তাকে বলছে ভাই তোমার 17 টাকা দেবো, তুমি আইদার চায়নায় আসো বা ওইখানে বসে আমার দেশে কিভাবে বিনিয়োগ করা যায় সেটা কাজ করো। তো এইটা এই জামানায় এসে যদি আমরা এটা না বুঝি। আপনি সুন্দর একটা এক্সাম্পল দিলেন চায়না না, আপনি ইন্ডিয়ার কথাই বলেন। ইন্ডিয়া যদি আর একটা ইন্ডিয়ানকে জব দেওয়ার জন্য বলে, সে আরও 10 টাকা থেকে 11 টাকা। আর আমাদের বাংলাদেশি, আমি বলতে পারবো যে
নিউ ইয়র্কে যতগুলো বাঙালি কোম্পানি আছে তার সবচেয়ে বেশি বাংলাদেশে আমার অফিসে জব করে। আচ্ছা, মানে কারণ 99% বাংলাদেশ, অনেক অফিস আছে বাট দেখা যাচ্ছে 30% বিদেশি, 70%, বাট আমাদের এখানে 100%। এই জিনিসগুলোতে আপনি কখনোই বাংলাদেশি বিজনেসম্যান হিসাবে বা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি আমেরিকান হিসাবে আপনি যান একজনের কাছে হেল্পের জন্য, কোনো অবস্থায় একজন বাংলাদেশি আর একজন বাংলাদেশি হেল্প করবে না, আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আলোচনাটা খুবই জমেছে আকাশ রহমান। আমরা ছোট্ট একটা বিরতি দিতে চাই, বিরতির পর এসে আমি আলোচনাটা কোন নিয়ে করবো সেটা একটু বলে যেতে চাই। সামনে নির্বাচন, এবং আমরা জানি বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং তার পরবর্তী সরকার ব্যবস্থা দ্যাট ম্যাটার্স, এবং ভবিষ্যতের বাংলাদেশের ডায়াসপোরাদের ছাড়া, এঙ্গেজমেন্ট ছাড়া আসলে ভালো বাংলাদেশ করা সম্ভব না। সেটা আমরা কিভাবে করতে পারি, আপনাদের এক্সপেকটেশন কি, সেটা নিয়ে একটু আলোচনা করবো। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ। ছোট্ট একটু বিরতি নিতে চাই, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গ পাবো। এই ম্যানেজমেন্টটাকে পেমেন্টটা দিব কিভাবে? কারণ আমেরিকা থেকে টাকা পাঠানোর একটা লিমিট আছে। আগে তো যেমন আনলিমিটেড ছিল, বা আমরা সে $50,000 ওয়ার করতে পারতাম। এখানে আসার পরে আমি যে আমার স্টাফদের যে 2টা অফিস বেতন দিছি, বাংলাদেশ ব্যাংক থেকে তাকে চিঠি দিছে। এটা রিসেন্ট ঘটনা, আমার ম্যানেজারের কাছে চিঠি দিছে যে তোমার এই টাকা পাঠায় তুমি এখানে কি করো। এটা তো ক্লিয়ার, সে 15 লাখ টাকা আজকে এই মাসে আসছে, 15 লাখ টাকা তো আমি বেতন দিয়ে দিছি। আমি তো এখানে কি বলে পলিটিক্যাল কাউকে দেইনি বা কোনো একটা ইয়ের জন্য দেইনি। ইটস ভেরি ক্লিয়ার। এখন 15 লাখ টাকার যদি পরে আপনি মনিটর করেন, আপনি মনিটর করবেন $15 মিলিয়ন প্রতি। যে আমি তো বিদেশি রেমিটেন্স দিয়ে আমার এখানে বাংলাদেশে 100 লোক কাজ করে, কিন্তু আমার আপনাদের আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আলোচনা করছি ডায়াসপোরা ব্যবসা এবং বৈশ্বিক সংযোগ নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান, সিইও অফ আকাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইন দ্য ইউএসএ। আমাদের সাথে আছেন ডক্টর অনন্দ রায়হান, চেয়ারপারসন আইসোশাল। আমরা আলোচনা করছিলাম ডায়াসপোরাদের ব্যবসা, বিনিয়োগ কিভাবে বাংলাদেশের সাথে আরো সংযুক্ত করা যায়। আপনারা অনেক সমস্যার কথা বলেছেন, স্টার্টিং ফ্রম ট্রেড লাইসেন্স টু প্রবাবলি ইউটিলিটি। সমাধান কোথায়? আপনার কাছ থেকে শুরু করতে চাই আকাশ রহমান। আসলে সমাধান তো বাংলাদেশ গভর্নমেন্ট দিতে পারবে, সহজ সমাধান দিতে পারবে, কারণ ওনার হাতেই সব কিছু আছে। আমি কি চাই? আমি চাই যে আমি আসব, আমার এখানে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স হবে, লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক থেকে আসবে। এটা যদি আমি অনলাইনে করলাম, আমি একটা বিল্ডিং ভাড়া করলাম, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ চললো। আর একটা বড় জিনিস হচ্ছে আমি যখন এই ম্যানেজমেন্টটাকে পেমেন্টটা দিব কিভাবে? কারণ আমেরিকা থেকে টাকা পাঠানোর একটা লিমিট আছে। আগে তো যেমন আনলিমিটেড ছিল, বা আমরা সে $50,000 ওয়ার করতে পারতাম। এখানে আসার পরে আমি যে আমার স্টাফদের যে 2টা অফিস বেতন দিছি, বাংলাদেশ ব্যাংক থেকে তাকে চিঠি দিছে। এটা রিসেন্ট ঘটনা, আমার ম্যানেজারের কাছে চিঠি দিছে যে তোমার এই টাকা পাঠায় তুমি এখানে কি করো। এটা তো ক্লিয়ার, সে 15 লাখ টাকা আজকে এই মাসে আসছে, 15 লাখ টাকা তো আমি বেতন দিয়ে দিছি। আমি তো এখানে কি বলে পলিটিক্যাল কাউকে দেইনি বা কোনো একটা ইয়ের জন্য দেইনি। ইটস ভেরি ক্লিয়ার। এখন 15 লাখ টাকার যদি পরে আপনি মনিটর করেন, আপনি মনিটর করবেন $15 মিলিয়ন প্রতি। যে আমি তো বিদেশি রেমিটেন্স দিয়ে আমার এখানে বাংলাদেশে 100 লোক কাজ করে, কিন্তু আমাদের এখানে 100 লোকের তো ফ্যামিলি চলতেছে। জি, এবং ফ্যামিলি 100 যদি বলেন, আরো হাজার হাজার মানুষ এই সাপ্লাই চেইনের সাথে। 300 একটা ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকলে পরেও তো আপনার 400 বা 500 লোক তো চলতেছে। এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের আরো এনকারেজ করা উচিত যে না, তোমার বাংলাদেশ ব্যাংক তো আমাকে চিঠি দিয়ে বন্ধ করার জন্য বলার দরকার নাই, সে অনলাইনে দেখুক, আমি অনলাইনে সবকিছু দিয়ে দিব। আমি চাই যে ট্রেড লাইসেন্স থেকে ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত এগুলো যেন অনলাইনে হয়। এমন না যে আমার তো ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে যখন সফটওয়্যারের টেন্ডারগুলো হতো, সে 1400 কোটি টাকার একটা সচিবালয় সফটওয়্যারের জন্য আসছে যে বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে, আমি ওইটার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমরা ওইটার 1100 কোটি টাকা আমরা সব মিলা, কয়েকজন মিলে আপতাবাইটে ছিল দিয়েছিলাম, আমরা পাইনি। 1400 কোটি টাকা দিয়েছে, সে পাইছে। আপনি দেখেন পর্যটনে 14 টাকারও সফটওয়্যারে কাজে লাগতেছে না। উনি টেকনোলজির কথা বলছিলেন, এবং আপনি টেকনোলজি এন্টারপ্রেনারশিপ। আমরা অনেক সমস্যা নিয়ে কথা বললাম, সমাধান কি? এবং এই মানুষগুলো যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গ্লোবালি, একদিক থেকেও তাদেরকে মোটিভেট করার একটা বিষয় আছে, তাদেরকে এনগেজ করাটা খুবই দরকার। এবং ভবিষ্যতের বাংলাদেশ যেটা আমরা বলি, যেখানে বিশ্ব যেভাবে আগাচ্ছে, কানেক্টিভিটি দ্বারা সম্ভব না, এই মানুষগুলো সেই কানেক্টিভিটিটা তৈরি করতে পারে। সরকার বা আমরা তাহলে কি করব? একটা হলো সমাধান ব্যষ্টিকভাবে, মানে ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে, আর একটা হলো মাইক্রো পার্সপেক্টিভ থেকে।
যেটা হয় যে আমরা যারা এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা কিন্তু নিজেদের প্রয়োজনে নানা রকম সমাধান বের করে নিন, আপনিও যেভাবে করছেন আর কি। তো সেভাবে করে কিন্তু আগাচ্ছে। এখানে আমার যেটা উপলব্ধি, এরকম অনেক অর্থনীতিবিদদেরই উপলব্ধি হলো যে রাজনৈতিক সদিচ্ছা অনেক সময় থাকে, কিন্তু বাংলাদেশে ব্যুরোক্রেসি হ্যাজ বিকাম এ বিগেস্ট ব্যারিয়ার ফর আওয়ার ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যতগুলো প্রবলেমের কথা আলোচনা হলো এখন, দেখবেন যে সবকিছু ব্যুরোক্রেসি যুক্ত এবং তাদের রেন্ট সিকিং বিহেভিয়ার যুক্ত। তো ব্যুরোক্রেসি সংস্কার যদি আমরা করতে না পারি, তাহলে সামগ্রিকভাবে অর্থনীতি সামনের দিকে আরো মুখ থুবড়ে পড়বে। কারণ সবার লোভ এত বেড়ে গেছে ব্যুরোক্রেসির মধ্যে, রেন্ট সিকিং বিহেভিয়ার, সবাই একটা মনস্টার হয়ে উঠছে। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, সংস্কার। গত 1-1.5 বছর ধরে খালি এই সংস্কারই টার্মটা শুনতেছি। অনেক শুনেছি, এবং আমরা এটা নিয়ে একটু আপনাদের একটু প্রশ্ন করতে চাই, সংস্কার, রাজনীতি এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। তার আগে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি একজন গ্লোবাল বাংলাদেশি অথবা ডায়াসপোরা মেম্বারকে সরাসরি যুক্ত করতে। দর্শক, আমাদের সাথে থাইল্যান্ড থেকে একজন যুক্ত হচ্ছেন, তিনি তার পথচলার গল্প এবং বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা আমাদের সাথে এখন শেয়ার করবেন। আমার আমার নাম মাজেদুল নয়ন। আমি থাকি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ব্যাংকক বাংলাদেশ থেকে অনেক দূরে না, সো কানেক্টিং থাকা যায়। চাইলে আপনার 2.5 ঘন্টার মধ্যে ঢাকায় চলে যাওয়া যায়। তো আমার মনে হচ্ছে যে আমি দেশ থেকে অনেক দূরে নেই, হ্যাঁ, মানে চাইলেই চলে যাওয়া যায়, এরকম একটা বিষয় আছে। এবং আমার মনে হয় যে আমার এইখানে যেহেতু ব্যাংককে মোটামুটি একটা বড় সংখ্যক বাংলাদেশি আসে, আমার পরিচিতরা আসে, তাদের সঙ্গে গল্প করি। এবং আমার মনে হয় যে আমরা এখানে যারা আসে তারা যখন এই জায়গার কালচারটা দেখে বা অন্য যখন বাইরে যায় যে কালচার গুলো দেখে, আমার মনে হয় যে এই কালচারের মধ্যে মানুষ যত বেশি ভ্রমণ করবে তার মধ্যে এই ধরনের আপনার মূল্যবোধ তৈরি হবে, তাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসবে, যেটা দেশেও তার একটা প্রভাব পড়বে। আমি ব্যাংককে বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। বেশ কিছু বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে এবং বাইরের কিছু গণমাধ্যমের সঙ্গেও আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। আমি থাইল্যান্ডে প্রায় 4 বছর ধরে নিয়মিত এখানে বাস করছি আমার পরিবার সহ। অনেকে জানতে চায় যে থাইল্যান্ডে যখন এখানে আসে যে কেমন লাগে। তো আমি বলি যে আসলে অবশ্যই থাইল্যান্ডে আমি আগেও যে জায়গাগুলো বলেছি, ধরেন জায়গায় লাইফস্টাইল ভালো, এই জায়গার পাবলিক ট্রান্সপোর্টেশন ভালো আমাদের তুলনায়। এই জায়গার আপনার ফুডের কোয়ালিটি, মানে মানে যদি আমি হেলথের কথা ভাবি, ফুডের কোয়ালিটি অফকোর্স ভালো, কিন্তু সবকিছুর পরও কোনো কিছু আসলে আমার না। সো আমার মনে হয় যে যারা বিদেশে থাকে, যারা থাকে যতভাবেই থাকে, ধরেন যে আমার পরিবার এখন এখানে, আমার ছেলে, আমার স্ত্রী, সবাই এই জায়গার মধ্যে, এখানে আমার থাকা, কিন্তু এরপর আমার মনে হয় যে সবকিছু পরেও হ্যাঁ ওই আর এই শহরটা তো আমার না। হ্যাঁ, যেটা ধরেন যে আমি ঢাকায় যত হর্নের আওয়াজই হোক, যত আপনার সাউন্ড পলিউশন হোক, যত এয়ার পলিউশন হোক, আমি যখন নামে আমার মনে হয় যে এই শহরটা আমার, কিন্তু এই শহরটা আমার কখনো মনে হয় না যে এটা আমার শহর। এখন সত্যি বলতে তথ্য প্রযুক্তির একটা জায়গায় একটা বড় বিষয় হচ্ছে যে, ধরেন আমি বলি আমার মনে হয় যারা বাইরে থাকে, আমরা কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে থাকতেও যতটা কানেক্টেড ছিলাম, আমি যখন এই দেশে থাকি তখন আমার মনে হচ্ছে যে আমি এর চাইতে অনেক বেশি কানেক্টেড এখন। একটা হচ্ছে যে কিভাবে আরো বেশি কানেক্টেড থাকা যায়, আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে যদি তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট আরো বেশি হয়, প্রবাসী যারা বাইরে রয়েছে তাদের জন্য যদি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের সবারই পরিবার এখনো দেখা গিয়েছে যে বেশিরভাগ এখনো গ্রামে থাকে, সো ওইখানে আপনার কমিউনিকেশনের জায়গাটা যদি আরো বাড়ানো যায়, ব্যাংকিং সিস্টেম আরো মানে ইমপ্রুভ করা যায়, আমাদের আগের যে জেনারেশন রয়েছে, আমাদের বাবা মারা, তাদের জন্য আপনার তথ্য প্রযুক্তিটাকে আরো কত বেশি সহজতর করা যায়, আমার মনে হয় যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে কিনা বা ফিল করি কিনা, অফকোর্স আমি বাংলাদেশের জন্য কিছু করার আমার চিন্তা রয়েছে এবং কিছু জায়গা আমি ফিল করি। আমি যেটা বললাম যে সত্যি বলতে আমি বাংলাদেশ ছেড়ে আসা, যদি আপনি বলেন যে বড় কারণ, মানে একটা বড় কারণ ছিল আমার সন্তানের কথা ভাবা এবং এই যে পলিউশনের যে বিষয়টা, সেটা। তো আমার মনে হয় যে আমি নিজে যখন ঢাকায় ছিলাম তখন আমি ছোট পরিসরে চেষ্টা করেছি যে আপনার নো হর্ন যে আপনার অ্যাক্টিভিটি, যে মুভমেন্ট, এটার সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম। আমি নিজে ঢাকা শহরে আমি শেষ 4 বছরের মতো আমি কোনো হর্ন ছাড়া, জিরো হর্নে আমি ট্রান্সপোর্ট ইউজ করেছি, মানে আমার গাড়ি আমি জিরো হর্নে আমি ইউজ করতাম। তো
আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে যদি কখনো সুযোগ হয় আমার, এই যে সত্যি বলতে এই যে আমার দেশ ছাড়ার কারণ কি আপনার, কারণ আমার শহরটা আমার দেশটা আমি বলি যে এখনো আপনার নারী এবং শিশু বান্ধব হয়ে উঠতে পারে নাই, প্রবীণ বান্ধব হয়ে উঠতে পারে নাই। অবশ্যই বাংলাদেশে যদি এই ধরনের কোনো সুযোগ পাই, এবং আমার নিজেরও কিছু প্ল্যান রয়েছে, যদি শহরটাকে আপনার নারী বান্ধব শিশু বান্ধব করা যায়, শিশুদের মানে আপনার শ্রবণের যে ক্ষমতা সেটা যেন ঠিক থাকে, শিশুদের ফুডটা যেন ঠিক থাকে, বিশেষ করে আমাদের রাস্তাগুলোতে যেন সহজে পার হওয়া যায়। নারী এবং শিশুর একজন বাচ্চাকে কোলে নিয়ে তার মা যেভাবে বা রাস্তা পার হচ্ছে বা পার হয় ঢাকা শহরে, এটা সত্যি সত্যি খুবই বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। যদি শুধু নারী শিশু বান্ধব আপনার সমাজটাকে করা যায়, আমাদের সমাজটাকে আরেকটু আপনার যে কনজারভেটিভ যে জায়গা রয়েছে সেখান থেকে যদি আরেকটু বের হওয়া যায় এবং মুক্তভাবে যদি মানুষ চলতে পারে, আমার মনে হয় যে অনেক অনেক মানুষ তখন বাংলাদেশে আসলে থাকবে। বলেন বা যে বলেন, যে লোকটা মনে করেন শুনলাম তার গল্প। আমরা আবার একটু আলোচনা ফিরতে চাই। শেষ দিকে আমাদের আলোচনার সামনে নির্বাচন 12 তারিখে, এবং আমরা জানি বাংলাদেশের মতো দেশের জন্য যে কোনো প্রেক্ষাপটে হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, গ্লোবাল ডিপ্লোমেসি হোক, পলিটিক্স এবং তার উপরে ভর করে যে সরকার আছে সেটা ম্যাটার করে। নাম্বার ওয়ান থিং, যে নির্বাচন হচ্ছে বা যারা সরকার গঠন করবে তারা পার্টিকুলারলি ব্যবসা বাণিজ্য এবং এই ডায়াসপোরাদের নিয়ে কি করতে পারে, বা আপনার কোন স্পেসিফিক দাবি আছে কিনা? এটা তো মানে এক কথায় বিশাল একটা প্রশ্ন করেছেন যে আমার কি দাবি আছে। আসলে আমরা তো ফরেন কোঠা থেকে ভোট অধিকার আমরা পেয়েছি, তো আমাদের দাবি তো সবচেয়ে যেটা জিনিস যেন ইনফ্রাস্ট্রাকচার এবং সিকিউরিটি থাকে। আপনি বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটি থাকেন, যে টাকাটা আমার মার না যায়, সন্ত্রাসী কমে। এখন এখানে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে যদি আপনার ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টের সাথে কারাপশন জড়িত, সেই কারাপশনটা আমেরিকাতে যে কারাপশন হয় না তা কিন্তু না, আমেরিকাতেও কিন্তু কারাপশন হয়। বড় আপনি 100 তলার বিল্ডিং এর পারমিশন নিতে যাচ্ছেন, তো আপনার জন্য একটা পার্সেন্টেজ ওরা, ইটস নট এ ঘুষ, যে ওরা আপনি যেমন এমএক্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস আপনি বাংলাদেশে ইউজ করলে ওরা কিন্তু এখানে টাকাটা ওরা পার্সেন্টেজটা রেখেই আমরা কিন্তু বুঝি না আসলে যে কত টাকা চার্জ করছে, ওদের একটা সার্ভিস চার্জ নেয়। আপনি কার্ডটা ইউজ করছেন, সে $5,000 খরচ হয়েছে, ওরা এমনভাবে খরচই দেখাবে $5,900 ইউজ করছে। তো আমরা চাই যে ডেভেলপমেন্টটা হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট, অবশ্যই আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই। কোনো কচিকাচার আসার বলেন বা যে বলেন, যে লোকটা মনে করেন একটা ইউনিভার্সিটি দেখতাম যে সে ডাল খাচ্ছে কমনলি, আসে এখন দেখি সচিবালয়ে এসে আপনাদের মতো লোক তাকে স্যার বলতে হচ্ছে। এগুলো আমরা চাই না। আমরা চাই যাকে আপনি সম্মান দেওয়ার তাকেই সম্মান দেন, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। পলিটিক্স ছাড়া কিন্তু আপনার দেশে কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না। বাট তো এই যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখেছি, অনেক ডায়াসপোরা মেম্বার গত 1-1.5 বছরে যুক্ত হয়েছেন। এই সাইনটাকে আপনি কি দেখেন, বা এটা কিভাবে সাস্টেন করা যায়? আমি যদি আমেরিকা থেকে বাংলাদেশের কোনোটা রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমি আমেরিকার বাংলাদেশিদের প্রবলেম কিন্তু আপনাদের সংসদে নিয়ে আসতে পারবো। এখন যখন আপনাদের এই সংস্কারের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন কিন্তু প্রবাসীদের ইন্টারনেট থেকে যুদ্ধ বলেন যেটা বলেন এগিয়ে নিয়ে গেছে। প্রবাসীটা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যে না, যদি গভর্নমেন্টের ভালো স্থিতি না হয় আমরা রেমিটেন্স। প্রবাসীদের হাতে কিন্তু অনেক কিছু ক্ষমতা থাকে, কিন্তু আমরা যখনই পলিটিক্যাল শেষ হয়ে যায় প্রবাসীদেরকে কিন্তু সাইড করে দেই। তো আপনার কোশ্চেন উত্তর হচ্ছে যে আমরা চাই পলিটিক্যাল গভর্নমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার যেন ডেভেলপ হয়, এবং আপনি যাতে ওয়েলকামিং ফিল করেন। হ্যাঁ, ওয়েলকামিং ফিল করি। এবং একই ধাঁচের প্রশ্ন আপনার কাছে, নির্বাচন আসছে এবং কেউ নতুন সরকার গঠন করবে, তারা কি করতে পারে? তাদের আসলে কি করা উচিত? আমি এই টার্মটা ইউজ করবো, কারণ ডায়াসপোরাদের ছাড়া আগামীর বাংলাদেশ আসলে ওই অর্থে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একটা জিনিস বলতে চাই যে বিদেশি বিনিয়োগের যে মন্দ অবস্থা, সেটা একটা বড় কারণ কিন্তু আস্থার সংকট। তো আস্থার সংকট একজন বিদেশির সঙ্গে কাটিয়ে ওঠা কিন্তু কঠিন, কিন্তু যার মাটির টান আছে তাকে যদি দিয়ে আমরা কনভিন্স করি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি কনভিন্স করে, তারা কিন্তু বিনিয়োগে এগিয়ে আসবে। তো সেটা আমি মনে করি নতুন সরকারের একটা প্রাধান্য দেওয়া উচিত হবে বিনিয়োগের মন্দাটা কাটানোর জন্য। এবং সেই প্রক্রিয়া যদি এই যে ম্যানেজমেন্টের যে সমস্ত বাধাগুলো নিয়ে আলোচনা হলো, এগুলো ওভারকাম করা যায়, তাহলে অন্য বিদেশিরাও তখন বিনিয়োগে এগিয়ে আসবে। সেটা একটা জিনিস। সেকেন্ড, যেটা আমার কাছে যেটা পর্যবেক্ষণ, যে প্রত্যেকটা মন্ত্রণালয় কিংবা বিভিন্ন জায়গায় আমরা প্রচুর প্রবাসী বাংলাদেশিদের দেখছি গত 1.5 বছরে।
মেনটেন করা চলেছে। তো এটা একটা ইতিবাচক দিক, যে বিদেশি মেধাকে কাজে লাগানোর একটা চেষ্টা আছে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, যেখানে যাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, কিছু ব্যতিক্রম বাদে মুখ চেনা মানুষদেরকে নিয়ে আসা হয়েছে, মেরিট বেসড কিন্তু করা হয় নাই। মেরিট বেসড যদি করা হতো আমরা আরো ভালো ফলাফল পেতাম। তো সামনের সরকারও যেন মেরিট বেসড এই সিস্টেমটাকে ডেভেলপ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর অরুণ রায়হান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আকাশ রহমান, আপনি আপনার এই যে টাইট শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিয়ে দিয়েছেন। আমরা আশা করি আগামীতে যারা সরকার গঠন করবেন তারা আপনাদের মতো মানুষকে বাংলাদেশের সাথে যুক্ত করবেন, ব্যবসা বাণিজ্যের যে আমাদের যে পরিস্থিতি সেটি সম্প্রসারণ করবেন। দর্শক, আমরা গ্লোবাল বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে এবং আমরা এমন একটা সময় এই অনুষ্ঠানটি করছি, ঠিক সামনে আমাদের জাতীয় ইলেকশন এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হবে। এবং ওনারা যেটা বলার চেষ্টা করেন, এই যে গ্লোবাল ডায়াসপোরা যাদের মাধ্যমে আমরা আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকতে পারি, তাদেরকে নিয়ে যেন আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয় সেই কথাটাই তারা বলেছেন। এবং এই যে গ্লোবাল বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাংলাদেশের যারা প্রমিনেন্ট ডায়াসপোরা মেম্বার, যারা উন্নত দেশে আছেন, বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে কিংবা ইউরোপের দেশগুলোতে, তাদের সাথে যাতে একটা সেতুবন্ধন আমরা তৈরি করতে পারি যার মাধ্যমে বাংলাদেশ উন্নত হতে পারে, সেই প্রয়াসটা আমরা চালাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, কিংবা আপনারা যদি কোনো ভিডিও পাঠাতে চান, তাহলে আমাদের গ্লোবাল বাংলাদেশ শো @gmail.com এই যে ইমেল আইডিতে পাঠাতে পারেন। আশা করি আগামী অনুষ্ঠান আমাদের দেখা পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।